অধ্যায় ৭১ ধীরগতির ঘটনা। ক্লাইন বারবার তার হাত ভাঁজ করছিল আর সোজা করছিল, আর দেখছিল ডান কিভাবে তার শরীরটা কাত করে কিপারের ঘরের দরজাটা খুলল। ক্যাপ্টেনের সতর্কতা, অতিরিক্ত সজাগ দৃষ্টি আর হাস্যকর আত্মরক্ষামূলক ভঙ্গি দেখে ক্লাইন অস্বাভাবিক রকমের ভয়ে থাকল। এই অনুভূতিটা ঠিক তেমনই ছিল যেমনটা তার ছোটবেলায় রাতের বেলা ভুতুরে কবরস্থানের মধ্যে দিয়ে হেঁটে যাওয়ার সাহস দেখানোর পরীক্ষার সময় হতো। একটা গ্রেড ২ সিল করা আর্টিফ্যাক্ট, বিপজ্জনক, সাবধানে এবং পরিমিতভাবে ব্যবহার করতে হবে। এটা এমন একটা জিনিস যার ব্যাপারে একজন সাধারণ নাইটহক সদস্যও বিস্তারিত জানে না। এটা কতটা বিপজ্জনক তাও অজানা। তার এই উত্তেজনার মধ্যে ক্লাইন নিজেকে অতিরিক্ত চিন্তা করা থেকে আটকাতে পারল না। ঠিক সেই মুহূর্তে তার মস্তিষ্ক হঠাৎ অসাড় হয়ে গেল, যেন কেউ একটা পাওয়ার সুইচ অফ করে দিয়েছে। ক্লাইনের দৃষ্টিতে সবকিছু ধীর হয়ে গেল, এমনকি তার হাতের নড়াচড়াও একই রকম ধীর হয়ে গেল। সে দেখল ক্যাপ্টেন ডান তার চলার পথে থেমে গেছে। সে ধীর গতিতে তার কাছে এলো, আস্তে আস্তে তার হাতের তালু বাড়িয়ে দিল এবং তার কাঁধে ধাক্কা দিল। হঠাৎ ক্লাইনের চিন্তাভাবনা এবং দৃষ্টিশক্তি একই সাথে স্বাভাবিক অবস্থায় ফিরে এলো। মনে হলো যেন আগের সবকিছুই ছিল একটা ভ্রম। কি হয়েছিল? সে তার ভয় আর বিভ্রান্তির মধ্যে ফিসফিস করে বলল। ডান মাথা নেড়ে গম্ভীর গলায় বলল, মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করো। তার কথা শেষ হওয়ার সাথে সাথেই সে ঘুরে দাঁড়াল এবং কিপারের ঘরে ঢুকে পড়ল। ক্লাইন তার ঠিক পেছনে পেছনে গেল এবং দেখল ঘরের মধ্যে আরও ৪ জন লোক আছে। তারা কেউ বসেছিল বা দাঁড়িয়েছিল। তাদের মধ্যে একজন ছিল মধ্যরাতের কবি লিওনার্ড। বাকি ৩ জন এমন লোক যাদের সাথে ক্লাইনের আগে কখনো দেখা হয়নি, কিন্তু তাদের সবার মধ্যে একটা মিল ছিল। তারা সবাই অত্যন্তভাবে হাত ভাঁজ করা আর সোজা করার ব্যায়াম করছিল। অ্যান্টিগোনাস পরিবারের নোটবুকের সাথে ক্লাইন মোরেত্তির একটা আশ্চর্যজনক সংযোগ আছে। ডান একটা সংক্ষিপ্ত পরিচয় দিল। তারপর সে বাকি ৩ জন অপরিচিতের দিকে ইশারা করে বলল, এই ভদ্রমহিলা এবং ভদ্রলোকেরা বাকলুন ডায়োসিস থেকে আসা আমাদের সহকর্মী। তারা সিল করা আর্টিফ্যাক্ট ২০৪৯ এখানে নিয়ে এসেছেন। ইনি হলেন মিস লোরোটা, সিকোয়েন্স ৮ গ্রেভডিগার। তিনি একজন দক্ষ শার্পশুটার। সেই মুহূর্তে ৩০ বছর বয়সী দেখতে কালো চুলের মহিলাটি বন্ধুত্বপূর্ণভাবে ক্লাইনের দিকে মাথা ঝোঁকাল। তাকে দেখতে বেশ ভালোই লাগছিল। সে টুপি পরেনি এবং পুরুষের মতো দেখতে পোশাক পরেছিল, একটা কালো কোট, সাথে সাদা শার্ট, টাইট কালো ট্রাউজার এবং কালো চামড়ার বুট। তার ঠোঁটের কোণ সামান্য বাঁকানো ছিল। ক্লাইন শুভেচ্ছা বিনিময়ের পর ডান ডেস্কের পেছনে বসে থাকা একজন লোকের দিকে ইশারা করল। আয়োর হার্সন, আমারই মতো একজন। তার কথা শেষ হওয়ার আগেই ক্লাইন দেখল মিস্টার আয়োর হার্সনের ধূসর ট্রেঞ্চ কোট পরা অবস্থায় হাতের নড়াচড়া ধীর হয়ে গেছে, যেন একটা গিয়ারের লুব্রিকেন্ট শেষ হয়ে গেছে বা একটা জয়েন্টে মরিচা ধরেছে। কি হল? ক্লাইনের বিহ্বলতার মাঝেই সে দেখল লোরোটা আয়োর হার্সনকে ধাক্কা দিল। কেবল তখনই ভদ্রলোকের নড়াচড়া স্বাভাবিক হল। আমিও কি আগে এরকম হয়ে গিয়েছিলাম? ক্লাইন প্রথমে অবাক হল, তারপর তার উপলব্ধি হল এটা সিল করা আর্টিফ্যাক্ট ০২৪৯ এর বিপদ নির্দেশ করছিল। সময় মতো জাগানো না হলে কি হবে? কেউ কি জম্বি হয়ে যাবে? প্রশ্নে ভরা মন নিয়ে ক্লাইন আকর্ষণীয় মধ্যবয়সী আয়োর হার্সনকে শুভেচ্ছা জানাল। বর্জিয়া, ডান শেষ নাইটহকের দিকে ইশারা করে বলল। বর্জিয়া ছিল এক শীতল স্বভাবের মানুষ, যার মুখের একপাশে ছুরির দাগ ছিল। তার ঈগলের মতো ধারালো বাদামি চোখ ঘরের প্রত্যেককে পর্যবেক্ষণ করছিল। চলো রওনা দেওয়া যাক। যত তাড়াতাড়ি আমরা এটা শেষ করব, তত তাড়াতাড়ি আমরা ২০৪৯ সিল করতে পারব। সুদর্শন আয়োর হার্সন উঠে দাঁড়িয়ে বলল। তার চোখে কিছু বলিরেখা দেখা গেল। তাহলে ২০৪৯ কোথায়? ক্লাইন কৌতূহলী হয়ে চারপাশে জরিপ করল, কিন্তু সিল করা আর্টিফ্যাক্টের কোনো চিহ্ন দেখতে পেল না। অবশ্যই সে তার স্পিরিট ভিশন সক্রিয় না করে টেবিলের আড়ালে থাকা জায়গাগুলো দেখতে পারত না। ঠিক আছে, ডান ঘুরে লিওনার্ড মিচেলের দিকে তাকালো। তুমি গাড়ি চালানোর দায়িত্বে থাকবে। এই ধরনের ব্যাপারে সিজারকে না জড়ানোই ভালো। সিজার ছিল টিঙ্গের নাইটহকদের জন্য জিনিসপত্র সংগ্রহ ও সংগ্রহের দায়িত্বে থাকা একজন কেরানি, যে মাঝে মাঝে গাড়ির চালক হিসেবেও কাজ করত। সেই ক্লাইনকে ওয়েলচের বাড়িতে নিয়ে গিয়েছিল স্পিরিট মিডিয়াম ডালির সাথে দেখা করাতে। কোনো সমস্যা নেই। লিওনার্ড তার চপলতা বন্ধ করে গম্ভীরভাবে মাথা নাড়ল। সেই মুহূর্তে ক্লাইন দেখল আয়োর হার্সন ঝুঁকে পড়েছে। সে টেবিলের আড়ালে থাকা একটি কালো ধাতব বাক্স তুলে নিল। বাক্সটির উপরে জমকালো তারা এবং রক্তিম পূর্ণিমার চাঁদের ছবি খোদাই করা ছিল। মনে হচ্ছিল যেন বাক্সটির চারপাশে একটি অদৃশ্য বাধা রয়েছে। সিল করা আর্টিফ্যাক্টটা নিশ্চয়ই এর ভেতরে আছে। আমি ভাবছি ২০৪৯ দেখতে কেমন। ক্লাইন কৌতূহলী হয়ে বাক্সটির দিকে তাকাল। ঠক ঠক ঠক। কালো বাক্স থেকে হঠাৎ করে প্রচণ্ড ধাক্কার শব্দ আসতে শুরু করল। এমনকি বাক্সের পৃষ্ঠটাও বারবার ফুলে উঠছিল। ঠক ঠক ঠক। মনে হচ্ছিল যেন বাক্সের ভেতরে ভয়ঙ্কর কিছু একটা জেগে উঠেছে এবং পাগলের মতো ধাক্কা দিচ্ছে।
ধাক্কার শব্দটা উপস্থিত প্রত্যেকের হৃদয়ে আঘাত হানছিল। এটা কি জীবিত? ক্লাইনের মাথায় এই চিন্তাটা আসার সাথে সাথেই সে দেখল ক্যাপ্টেন ডানের হাতের ব্যায়াম ধীর হয়ে গেছে, যেন তার জয়েন্টগুলোতে আঠা লেগে গেছে। বাকলুন্ড থেকে আসা নাইটহক বর্জিয়া ডানের কাঁধে ধাক্কা দিল, যার ফলে সে সুস্থ হয়ে গেল। 2049 দ্বারা প্রভাবিত হলে এটা রোবট ডান্স করার মতো যদি আমরা সবাই এর প্রভাবে থাকি, তাহলে কি আমরা একটা অদ্ভুত ডান্স স্কোয়াড হয়ে যাব না? ভাগ্য ভালো 2049 মনে হয় একবারে কেবল একজনকে প্রভাবিত করতে পারে। ক্লাইন তার উত্তেজিত স্নায়ু শান্ত করার জন্য রসিকতা করল। সে তার হাতের ব্যায়াম থামানোর সাহস করল না। সে ডানের নেতৃত্ব অনুসরণ করে তার ছড়িটা পেছনে ফেলে আসলো। তারপর সে 5 জন নাইটহকের পেছন পেছন টানেলের মধ্যে দিয়ে গিয়ে ব্ল্যাকথর্ন সিকিউরিটি কোম্পানির দ্বিতীয় তলায় ওঠার সিঁড়িতে গেল। লিওনার্ড আগে গিয়ে ভবনের সামনে সবাইকে জানিয়ে দিয়েছিল, তাই রোজান এবং বাকিরা সবাই তৃতীয় তলায় চলে গিয়েছিল। এই ধরনের ঘটনায় তাদের খুব কমই জড়িত করা হতো, কিন্তু তারা এগুলোর সাথে পুরোপুরি অপরিচিত ছিল না। আরেকজন নাইটহক কেনলি চাইনিজ গেটের পাহারায় ডানের জায়গা নিয়েছিল। গাড়িতে পৌঁছে ক্লাইন স্বস্তির নিঃশ্বাস ফেলল। সে জানালার বাইরে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে বলল, 2049 কি রাস্তার সাধারণ মানুষদের প্রভাবিত করবে না? মাটির নিচ থেকে গাড়িতে আসার পথে সিল করা আর্টিফ্যাক্ট 2049 এর কারণে ইতিমধ্যে 6 বার ধীরগতির ঘটনা ঘটেছে, যার মধ্যে 2টি লক্ষ্য ছিল সে নিজে। তাকে যথাক্রমে ক্যাপ্টেন ডান এবং লিওনার্ড মিচেল ধাক্কা দিয়ে জাগিয়েছিল। ধীরগতির প্রভাবের হারটা বেশ উদ্বেগজনক ছিল। চিন্তা নেই, 2049 প্রথমে তার 5 মিটারের মধ্যে থাকা মানবসদৃশ প্রাণীদের লক্ষ্য করে। তুমি এর যত কাছে থাকবে তত সহজে তুমি নির্বাচিত হবে। যতক্ষণ 3 জন লোক এটাকে ঘিরে থাকবে, গাড়ির পাশ দিয়ে যাওয়া পথচারীরা প্রভাবিত হবে না। সুন্দরী কালো চুলের মহিলা লোরোটা অলস সুরে ব্যাখ্যা করল। কি অদ্ভুত এক সিল করা আর্টিফ্যাক্ট! ক্লাইন ভাবতে ভাবতে হাতের ব্যায়াম চালিয়ে গেল। বিবারের বাড়িতে যাওয়ার পথে ডান এবং বাকি নাইটহকরা কোনো কথা বলল না। তারা একে অপরের অবস্থার দিকে তীক্ষ্ণ নজর রাখছিল। কেবল লোরোটার মুখেই একটা উদাসীন ভাব ছিল। মাঝে মাঝে সে টিঙ্গেনের অপরিষ্কার রাস্তাগুলোর দৃশ্য দেখছিল, আবার কখনো বাকলুন্ডের ভূগর্ভস্থ পানি নিষ্কাশন ব্যবস্থার প্রশংসা করছিল। কিছুক্ষণ পরেই পরিচিত ভবনটি অবশেষে ক্লাইনের দৃষ্টিগোচর হল। 6 জনের দলটি একে অপরকে পর্যবেক্ষণ করতে করতে তৃতীয় তলায় গেল। বিবারের বাড়ির দরজায় টিঙ্গেন পুলিশ ডিপার্টমেন্টের প্রতীক লাগানো ছিল, যা নির্দেশ করছিল যে অননুমোদিত ব্যক্তিদের প্রবেশ নিষেধ। ডান তার ব্যায়াম করতে করতে একটা চাবি বের করল। সে নতুন লাগানো তালাটা খুলল, তারপর ঘুরে দাঁড়াল যাতে আয়ুর হার্সন কালো বাক্সটা নিয়ে প্রথমে ঢুকতে পারে। ঠক 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 ঠক। কালো বাক্সের মধ্যে থাকা সিল করা আর্টিফ্যাক্টটা আবার প্রচণ্ডভাবে ধাক্কা দিতে শুরু করল, আগের চেয়েও বেশি হিংস্রভাবে। এর ফলে আয়ুর হার্সনের হাত অনিয়ন্ত্রিতভাবে এদিক ওদিক দুলতে লাগল। এটা দেখে ক্লাইনের এমনকি সন্দেহ হল যে বাক্সটা একসময় ধাক্কা দিয়ে খুলেই ফেলা হবে। ঠক ঠক ঠক। ক্লাইন দ্রুত লক্ষ্য করল যে ক্যাপ্টেন ডানের নড়াচড়া ধীর হয়ে যাচ্ছে। সে তাকে জাগাতে যাবে, এমন সময় তার মস্তিষ্কে একটা গুঞ্জন শব্দ হল। তার মস্তিষ্ক অসাড় হয়ে গেল। তার চোখের সামনে দৃশ্যগুলো ধীর গতিতে চলতে শুরু করল। ওরা না বলেছিল যে এটা একবারে কেবল একজনকে প্রভাবিত করে ক্লাইনের চিন্তাভাবনা দ্রুত ধীর হয়ে গেল। এই মুহূর্তে প্রস্তুত থাকা লোরোটা এবং বর্জিয়া ধাক্কা দিয়ে যথাক্রমে তাদের প্রত্যেককে জাগিয়ে তুলল। তার চিন্তাভাবনা এবং দৃষ্টিশক্তি পুনরুদ্ধার হওয়ার পর ক্লাইন ভয়ে ভয়ে চারপাশে তাকাল। সে প্রায় চেঁচিয়েই ফেলেছিল। আপনারা না বলেছিলেন যে 2049 একবারে কেবল একজনকে প্রভাবিত করতে পারে। ভাগ্যিস আমি আমার ব্যায়াম থামাইনি। যখন সিল করা আর্টিফ্যাক্ট 2049 তার উন্মত্ত মোডে প্রবেশ করে, তখন এটি একবারে 2 জন পর্যন্ত লোককে প্রভাবিত করতে পারে। আমরা নিশ্চিত যে বিবার সত্যিই অ্যান্টিগোনাস পরিবারের একজন বংশধর, আয়ুর হার্সন যান্ত্রিক সুরে বলল। লোরোটা হালকা হাসল। সে ক্লাইনের দিকে তাকিয়ে বলল, 2049 যখন অ্যান্টিগোনাস পরিবারের কোনো বংশধরের সাথে দেখা করে তখন খুব উত্তেজিত হয়ে ওঠে, এমনকি যদি শুধু তাদের গন্ধ নু থাকে। এর ক্ষমতাও যথেষ্ট বেড়ে যায়। আমি বিশ্বাস করি তুমি এর অনুভূতি বুঝতে পারবে। না, আমি তো পারছি না। ক্লাইন কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, তাহলে এটা কি কোনো জীবিত প্রাণী? লোরোটা হাসল, কিন্তু সরাসরি তার উত্তর দিল না। তুমি একটু পরেই জানতে পারবে। যতক্ষণ বিবার টিঙ্গেন থেকে পালাতে না পারবে, 2049 আমাদের তার কাছে নিয়ে যাবে। ক্লাইন তার অন্য প্রশ্নগুলো স্থগিত রেখে নাইটহকদের সাথে ঘরের চারপাশে হাঁটতে থাকল। বাক্সের ভেতর থেকে আসা প্রচণ্ড ও হিংস্র ধাক্কার শব্দের মধ্যেই তারা দরজাটা তালা দিল, সিঁড়ি দিয়ে নামল এবং গাড়িতে ফিরে এলো। আয়ুর হার্সন কয়েকবার জানালার বাইরে তাকিয়ে নিশ্চিত হল যে তাদের 5 মিটার ব্যাসার্ধের মধ্যে কোনো পথচারী নেই। তারপর সে কালো বাক্সটা মাটিতে রাখল এবং যান্ত্রিক সুইচটা ঘুরিয়ে এর আধ্যাত্মিক বাধাগুলো মুক্ত করল।
প্রচণ্ড ধাক্কা হঠাৎ থেমে গেল, পুরো গাড়িটা নিস্তব্ধতায় ডুবে গেল। এমনকি নাইট হগবের শ্বাস-প্রশ্বাসের শব্দও শোনা যাচ্ছিল না। ক্লাইন দম বন্ধ করে রইল যখন কালো বাক্সটা ধীরে ধীরে খুলতে শুরু করল। একটা তীক্ষ্ণ ক্যাঁচক্যাঁচ শব্দ শোনা গেল যা তার কানে লাগল। ক্যাঁচ! বাক্সটা পড়ে গেল এবং একটা সরু বাদামি হাত বাক্স থেকে বেরিয়ে এলো। এটা একটা বাচ্চার আঙুলের দৈর্ঘ্যের সমান ছিল। দুটি হাত একের পর এক সামনে চাপ দিল এবং সাধারণ মানুষের হাতের তালুর আকারের একটি বস্তু ক্লাইন এবং তার সঙ্গীদের সামনে একটু একটু করে আবির্ভূত হল। এর স্পষ্ট কোণই আঙুল এবং হাঁটুর জয়েন্ট ছিল, তেল দাগযুক্ত বাদামি কাপড়ে ঢাকা। এর মুখটা একটা ক্লাউনের রঙে লাল আর হলুদ রং করা ছিল। এটা ছিল এক অদ্ভুত চেহারার কাঠের পুতুল। 2049 তার মাথা তুলে তার বিশুদ্ধ কালো চোখ দিয়ে ক্লাইনের দিকে তাকাল। এর শক্ত মুখটা ধীরে ধীরে খুলে গিয়ে একটা ক্লাউনের মতো হাসি দেখাল।